শুধু ওইখানে আমাদেরকে হত্যা না, এবং সার্জিস আলমকে হত্যা করারও লিস্টে আছে। মানে এটা কি তাদের পরিকল্পনা? হ্যাঁ, কার্টুনে কেসে আমি দেখাই, এই যে এটা কিন্তু হত্যার প্ররোচনা, আমাদের চোখ বের করে চাপাতি সহ পাবলিক ফিগারস। ফারাবি, হ্যাঁ, ফারাবি একটা পোস্টকে কেন্দ্র করে তার জীবনের 12টা বছর নষ্ট হয়ে গেছে। ওইখানে প্রশাসন অনেক অ্যাক্টিভ। ইতিহাসে আমরা এটার উপস্থিতি সর্বপ্রথম কোথায় পাই? লূত আলাইহিস সালামের জামানায়। তখন তো এটা অধিকার ছিল না, তখন এটা একটা বিকৃত চর্চা ছিল। এখন আমরাও ভাবতেছি যে বাংলাদেশে কিছুই হচ্ছে না, বাংলাদেশে মেসিভ চেঞ্জ হয়েছে, যেটা আমাদের চোখে পড়ে নাই। আগে নারী পুরুষ ছিল, এখন হলো আদার্স, ট্রান্সজেন্ডার, বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়েছে গত 10 বছরে। এটা কেমনে সম্ভব হলো? ইভেন কি পাসপোর্টে অ্যাপ্লিকেশন করতেছেন, আগে লেখা ছিল সেক্স, এখন হলো জেন্ডার। দুইটা শব্দ যদি বুঝতে পারেন তাইলে এই পুরা মতবাদটা বোঝা যাবে। ওদের এই মতবাদটা প্রচার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য ওরা বিলিয়ন ডলার করছে, কিন্তু এটা তো সমাজের জন্য ধ্বংস অনিবার্য। এটাকে প্রতিহত করার জন্য আমাদের কাজ কতটুকু হচ্ছে? আমরা অনেক নিউজে দেখি যে 24 বছর বয়সে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে, তারপর মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের প্রিয় গণমাধ্যম ফেস দ্য পিপলের বিশেষ অনুষ্ঠান উম্মাহ গাইডেন্স ফ্রম দ্য পিপল ফর দ্য উম্মাহ, এটি এমন একটি অনুষ্ঠান যেটি উম্মাহর কল্যাণ এবং সমৃদ্ধ কেন্দ্রিক। এই অনুষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য হল ইসলামের আলোকে সমকালীন চ্যালেঞ্জ এবং পথ নির্দেশনা আপনাদের কাছে দেয়া। সেই উদ্দেশ্যে আজকে আমাদের স্টুডিওতে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন যিনি দীর্ঘ 25 বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন এবং ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে দীর্ঘ 6 বছর যাবৎ পিএইচডি গবেষণা করেছেন এবং বর্তমানে তিনি দেশের টানে, মাতৃভূমির টানে বাংলাদেশে অবস্থান করছেন এবং এমন একটি স্টেজে আছেন যে ওনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে হত্যার হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ সারোয়ার হোসেন। কেমন আছেন স্যার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো আসসালাম। আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। জি স্যার। স্যার, আমরা যতটুকু জানি যে এই মুহূর্তে আপনাকে এবং আরো একজন শিক্ষক আসিফ মাহতাব উৎস, আপনাদের দুজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে বা আপনাদেরকে অঙ্কন করে ছবির মাধ্যমে এই ধরনের প্রচারণা চালাচ্ছে একটি গোষ্ঠী, এবং এটা নিয়ে আপনারা অনেক প্রেস ব্রিফিং করেছেন, অনেক আলোচনা হচ্ছে, অনেক বড় বড় ব্যক্তির এটা নিয়ে লিখছেন। তো এই ব্যাপারটা আসলে কি, এত বড় কি ঘটনা ঘটে গেল যেটার কারণে আপনাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে? তো ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। যেটা হচ্ছে আসলে হত্যার হুমকি তো শুধু নয়, এটা হত্যার প্ররোচনা। যে আমরা একটা, যে বাংলাদেশ মানে ওয়ার্ল্ডে একটা এজেন্ডা আছে যে সমকামিতা বা কৌমে লুত, এটাকে এলজিবিটিও বলে। তো এই এজেন্ডা, এটা হচ্ছে গ্লোবাল এজেন্ডা, এবং এই এজেন্ডা বাংলাদেশে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করছে। সারা পৃথিবীতে 193টা দেশ আছে এবং ওই 129টা দেশে এই পর্যন্ত এটা লিগাল হয়ে গেছে। শুধু মুসলিম দেশ আর কয়েকটা খ্রিস্টিয়ান দেশ, মানে আফ্রিকার অনলি 64টা দেশ বাকি আছে। তো সেই হিসেবে এই এজেন্ডাটা সবচেয়ে চ্যালেঞ্জ ফেস করতেছে যে মুসলিম দেশগুলো। তো এই মুসলিম দেশে কিভাবে এস্টাবলিশ করা যায়, সেই জন্য বাংলাদেশকে একটা মডেল হিসেবে তারা গ্রহণ করেছে। এবং 2005 সালে বাংলাদেশে এটি নিয়ে কাজ শুরু হয়, যখন ইংল্যান্ডে এবং আমেরিকায় কেবল সমকামিতা লিগ্যাল হয়েছে। সেই সময় কাজ শুরু হয় ব্র্যাক ইউনিভার্সিটির মাধ্যমে, এবং তারা ডিএফআইডির একটা ফান্ডের প্রজেক্ট, সেই প্রজেক্টের আলোকে বাংলাদেশে কাজ শুরু হয়। ব্র্যাক ইউনিভার্সিটি স্পেশালি একটা অনুষদ আছে, এটা বলে পাবলিক হেলথ স্কুল, জেমস বি গ্র্যান্ড পাবলিক হেলথ স্কুলের কার্যক্রম শুরু হয় এই
রিয়েলাইজিং রাইটস নামে একটা প্রজেক্ট, তার মানে এখানে সমকামিতা বা এলজিবিটি রাইটস নিয়ে কাজ শুরু হয় এবং দীর্ঘ এই 2005 সাল থেকে শুরু হয়েছে এবং তারা প্রথম 2007 সালে প্রেস কনফারেন্স করে বা আন্তর্জাতিক সেমিনার করে সরাসরি সমকামিতার অধিকার দাবি করেছে। তো এইটা 2007 সাল ছিল ওই কেয়ারটেকার গভর্নমেন্ট এবং দেখা গেছে প্রত্যেকটা রাজনৈতিক ঢামাডোলের মধ্যে যখন অস্থিরতা, ওই সময়ে তারা বিভিন্ন তাদের দাবি দেওয়া পলিসি এগুলো তারা আদায় করে নেয় বিভিন্ন দলের কাছ থেকে, যেমন 2024-এর পরও একটা শুরু হয়েছে। তো এই যে এই জিনিসগুলো সিস্টেমেটিক্যালি হতেছিল এবং কেউ বুঝতে পারে নাই, এটা শব্দের মারপ্যাচ দিয়ে। তো এদের সাথে পার্টনারশিপ করেছিল প্রথম আলো, ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন শুরু থেকে, এবং বাংলাদেশে যাদেরকে চিনেন সুশীল সমাজ আছে, ব্লাস্ট আছে। ব্লাস্ট হচ্ছে একটা আইনগত সংস্থা, যেটা হলো ব্যারিস্টার সারা হোসেন, ওনার এখন নিশে আছেন। দেখবেন মিডিয়ার অনেক ব্যক্তিত্ব, অনেক বাম গোষ্ঠী সবাই এর সাথে ইনভলভ, কারণ এটা হচ্ছে লিবারালিজমের একটা মতবাদ। তো এটা লিবারালিস্টিক ভিউ থেকে, মানে তো এই যে এই জিনিসগুলো হতে হতে আসছে, যখন আমরা তো জানি যে বইসিরার যে ঘটনাটা ঘটলো, আসিফ মাহতাব, তারপরে নর্থ সাউথের ঘটনা ঘটলো, এই সময়ে আসলে বাংলাদেশের মানুষ প্রথম জানা শুরু করে যখন পাঠ্যপুস্তকে আসছে, এবং দেখা গেল যে আইন প্রায় পাশ হয়ে গিয়েছিল। মানে 2024-এর সংসদে ট্রান্সজেন্ডারের সুরক্ষা আইন পাশ করার কথা ছিল, মানে ড্রাফট রেডি হয়ে গেছিল। তো এই যে বিষয়টা যে গোপনে গোপনে হলো, এই জিনিসটা হচ্ছে দেখা গেল যে আমি আরও কয়েকজন কাজ করেছে, মেনলি যেহেতু আমার পিএইচডি ছিল মানে সেক্স চেঞ্জের উপর, যে আমার পিএইচডি কাজ ছিল যে এক জাতীয় ফিশ, জেব্রা ফিশ, তারা লাইফের একটা সময় সবই ফিমেল থাকে, ফিমেল থেকে 50% মেল হয়। আমার পিএইচডি ছিল এর উপর, এখানে হরমোনাল অনেক ইস্যুস ফ্যাক্টর নিয়ে গবেষণা করা, এবং আমি তো দেশে প্রায় 12 বছর ধরে পাবলিক হেলথে কাজ করি। এই দুইটা এরিয়া সম্পর্কে আমার জানা ছিল, এই জন্য তাদের যে ভাষার যে মারপ্যাচ, এটা আমি ধরতে পেরেছিলাম। তো ওইখান থেকেই যে আমরা টার্গেট হয়ে গেছি যে এরা বাংলাদেশের যে এলজিবিটি মুভমেন্টের অন্তরায় হচ্ছে সরোয়ার এবং আসিফ মাহতাব। তো তাদেরকে সরাই ফেলানোর জন্য বিভৎস কার্টুন এঁকেছে। আমি দেখা, এই যে এটা কিন্তু হত্যার প্ররোচনা, এটা কিন্তু, এবং এখানে এটা হচ্ছে আমারটা, আর এখানে আসিফ মাহতাব আমাদের চোখ বের করে এবং চাপাতি সহ, এবং এরকম আসিফ মাহতাবের যে মাথা, এটা হলো আমারটা, এখানে কি দেখা যাচ্ছে যে পাবলিক ফিগারস প্ররোচনা করতেছে হু আর এগেইনস্ট ইউর ম্যারেজ রাইটস। ম্যারেজ রাইটস মানে ম্যারেজ রাইটস তো সবারই আছে, ওরা হলো সেম সেক্স ম্যারেজ রাইটস এর কথা বলতেছে এটা। আচ্ছা, এই অ্যান্টার্কটিকা চৌধুরী। আর দেখেন আসিফ মাহতাবের ছবি কি বিভৎস, চোখ বের করে এতে ফুটবল খেলছে। সো খুবই ভয়ঙ্কর। এবং শুধু এইটা না, দেখা গেল এটা অনেকে ভাবতে পারে হয়তো এমনি আঁকছে, কিন্তু সে 92 পৃষ্ঠার এলজিবিটি ম্যানিফেস্টো করেছে। শুধু ওইখানে আমাদেরকে হত্যা না, এবং সার্জিস আলমকে হত্যা করারও লিস্টে আছে। মানে এটা কি তাদের পরিকল্পনা? হ্যাঁ, এটা একটা বড় পরিকল্পনার অংশ। কারণ এবং ওই যে বিপ্লবী ছাত্র সংগঠন থাকে না, যে মাওবাদী বা এই ধরনের যত ছাত্র ইউনিয়ন, এবং এই ঘটনায় যখনই হলো, যখন আমরা জিডি করলাম, তখন আমাদের মিডিয়া আমাদের কথা প্রকাশ করছিল না, তারপরে পুলিশ থেকেও তেমন সাড়া পায়নি। দেখেন একই ঘটনা আমেরিকায় এক ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট একজন পাবলিক ফিগারকে হত্যার হুমকি দিয়েছে, তার কিছুক্ষণ পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এটা হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী, অনেকগুলো ধারা অনুযায়ী এটা ক্রিমিনাল অফেন্স। আমরা তো দেখেছি যে ইতিপূর্বে বাংলাদেশের আইন, গতকালকে যে একজন মুক্তি পেলেন, ফারাবি, উনিও তো জাস্ট ফেসবুকে তো এটা একটা কথা লিখছিল, হ্যাঁ, একটা পোস্টকে কেন্দ্র করে তার জীবনের 12টা বছর নষ্ট হয়ে গেছে। ওইখানে প্রশাসন অনেক অ্যাক্টিভ দেখেছি, কিন্তু এখানে কিন্তু প্রশাসনের অ্যাক্টিভিটি। আরেকটা উদাহরণ মনে করে দিই, অনু মোহাম্মদ ওই যে ওই সুন্দরবনে কি এক প্রজেক্টের জন্য আন্দোলন করেছিল, ওই সময় একটা মানে ফোনে SMS আসছিল অন্য জায়গার থেকে, কোন এক বেনামে, এইটা নিয়ে সারা বাংলাদেশের মিডিয়া তোলপাড় হয়েছিল।
গ্রেপ্তার করা, এই করা সেই করা, জঙ্গি কানেকশন খোঁজা। সো তো এখানে যেই জিনিসটা ঘটেছে, হত্যার প্ররোচনা এবং হুমকি, এবং সে আরও কিভাবে করবে, আরও বিভিন্ন পোস্ট করেছে, এবং এরকমও কমেন্ট করেছে আসিফ মাহতাবের পোস্টে যে বাসার লোকেশন খুঁজতেছে, তার বাসার নিচে এসে হত্যা করবে। এবং সে যে কিন্তু ছদ্মনামে না, সে তার আইডি কার্ড, এনআইডি কার্ডও ফেসবুকে সে পাবলিশ করছে, যে ও বলছে সাফওয়ান চৌধুরী রেবেল। পরে দেখা গেল সে আসলে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির এই যে ব্যক্তি যিনি এই কাজগুলো করছেন, উনি কি পুরুষ, কিন্তু এখন উনি নিজেকে নারী দাবি করে। ওনার এই হিস্ট্রিটা যদি সংক্ষিপ্ত আচ্ছা, বলতেন। উনি হচ্ছে যে এই ঘটনার পরে এই যে অ্যান্টার্কটিকা চৌধুরী, অনেকে ভাবতে পারে এটা তো আসল নামটা কি, সাফওয়ান চৌধুরী রেবেল, ছেলে, একদম ছেলে হিসাবে সে ভর্তি হয়েছিল। তারপরে সে নিজেকে মেয়ে দাবি করে। পড়াশোনা কোথায়? সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে। এবং সেইখানে ওইখানে যে প্রশাসন, ওই সময় তৎকালীন যে ডিন, তারপরে ডিপার্টমেন্টাল হেড, তাকে নারী হিসেবে অ্যাকসেপ্ট করছে এবং ওকে ট্রান্সজেন্ডার হওয়ার জন্য ওয়েভার দিছে, টিউশন ফি। এবং সে মেয়েদের বাথরুম ব্যবহার করা ইস্যু নিয়ে মেয়েরা প্রতিবাদ করেছিল। একটা কথা মনে রাখতে হবে, ট্রান্সজেন্ডারদের 99% পুরুষাঙ্গ থাকে। উপরে বলতেছে মেয়ে, কিন্তু সে তো পুরুষ, তো তাহলে মেয়েদের নিরাপত্তা হুমকিতে না। তো ওকে যে পরবর্তীতে বহিষ্কার করছে, সে কেন ওই যে বিভিন্ন হত্যার প্ররোচনা, তারপরে ক্লাসে ছুরি কাঁচি এগুলো নিয়ে আসছে। তো এগুলো এবং থ্রেড দেয় যে অনেক ইস্যুস, মানে স্টুডেন্টদের মধ্যে থেকে, ওই গ্রাউন্ডে তাকে বহিষ্কার করছে। নট ফর ট্রান্সজেন্ডার হওয়ার জন্য কিন্তু তাকে বহিষ্কার করে নাই। মানে আপনি বলতে যাচ্ছেন যে সে ট্রান্সজেন্ডার হওয়ার পর একটা মেয়ে যে সুবিধাগুলো একটা ক্যাম্পাসে ভোগ করে, সে ছেলে হয়ে ওই সুবিধাগুলো যখন আদায় করতে যায়, তখন যে মানে বিশৃঙ্খলা হয়, সেই বিশৃঙ্খলার দরুন স্টুডেন্টরা প্রটেস্ট করে এবং তার দরুন তাকে বহিষ্কার করা হয়। এটা খুবই স্বাভাবিক, খুবই নর্মাল। তারপরে যে হত্যার প্ররোচনা, এটা নিয়েও স্টুডেন্টরা খুবই কষ্ট পেয়েছে। তো সেই আঙ্গিকে সে যে ট্রান্সজেন্ডার এলজিবিটি হওয়ার জন্য তাকে যে বহিষ্কার করছে, নট ফর দ্যাট। কিন্তু তারা মিডিয়াতে যেটা বলার চেষ্টা করছে, এলজিবিটি ট্রান্সজেন্ডার হওয়ার কারণে তাদেরকে বহিষ্কার। সর্বশেষ আমরা যে তথ্যটা দেখলাম গতকালকে, সম্ভবত প্রেস কনফারেন্স করেছে। এটা কি অবাক করার বিষয়, এটা একটা হত্যার প্ররোচনা, কিন্তু বাংলাদেশে যত বাম পার্টি আছে, ছাত্র ইউনিয়ন থেকে আরো যারা বাম অ্যাক্টিভিস্ট, সবাই হত্যার পক্ষে অংশ নিয়েছে। আরো মানে আশ্চর্যজনক ঘটনা, অনু মোহাম্মদ, প্রফেসর সামিনা লুৎফা, তারপরে যে চ্যানেল 24-এর যে খবর পড়ে মঞ্জুর মতিন, এবং উনি তো আইনজীবী, এই আইনজীবী এই ধরনের, এবং ব্র্যাক ইউনিভার্সিটির সৈয়দ সুবুর আরেক প্রফেসর, এরা এই হত্যার পক্ষে সমর্থন দিয়েছে এবং বলতেছে যে ও তো ক্যারিকাচার করছে, এটা একটা শিল্প। তারা এটা নিন্দা তো করেনি এবং তার পক্ষে নিয়েছে, এবং তারা ডিমোনাইজ করছে আসিফ মাহতাব আমাদেরকে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, বর্তমান সর্বশেষ অবস্থা। আচ্ছা, আমরা যদি এই ট্রান্সজেন্ডার, সমকামিতা বা এলজিবিটিকিউ পুরো ব্যাপারটা নিয়ে যদি আমরা একদম ঘুরাতে যাই, যে ইতিহাসে আমরা এটার উপস্থিতি সর্বপ্রথম কোথায় পাই? লূত আলাইহিস সালামের জামানায়। তখন তো এটা অধিকার ছিল না, তখন এটা একটা বিকৃত চর্চা ছিল। কিন্তু এটা অধিকার হিসেবে প্রথম পৃথিবীতে কে প্রতিষ্ঠা করেছিল, বা এটা অধিকার হিসেবে মানুষ নেওয়া শুরু করেছে কবে থেকে? এটা হচ্ছে যে লূত আলাইহিস সালামের ঘটনা তো 4000 বছর আগে ঘটেছে, এবং তারপর থেকে সব ধর্মেই এটা নিষিদ্ধ ছিল, এবং এটা মৃত্যুদণ্ড, বাইবেল মানে ইব্রাহিমিক রিলিজিয়ন যেটা আছে। তো এইটা দুইটা জিনিস আমাদের ক্লিয়ার হতে, সমকামী আচরণ আর একটা হচ্ছে অধিকার, দুইটা কিন্তু দুই জিনিস। কিভাবে আমি ব্যাখ্যা করব? সমকামিতা কম বেশি বিভিন্ন সমাজে ছিল, এটা গোপনে অনেকে ইনভলভ হতে পারে। এটা কি নরমাল একটা মানুষের মধ্যে এটা থাকতে পারে, থাকাটা? এটা না, নরমাল না, এটা অ্যাবনর্মাল। এটা পরে আসছি। এটা নর্মাল আর অ্যাবনর্মাল, এইটা নিয়েই মেইন ইস্যু। আসলে অধিকারের প্রশ্ন এখান থেকে আসছে। তো যাই হোক,
এই আচরণ যেমন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় এই ক্যাডেট কলেজ, জেলখানা, মাদ্রাসা, বিভিন্ন মেসে, হোস্টেলে সমকামী এবং গোপনে গোপনে করতে পারে। গার্মেন্টস শিল্পের ব্যাপারে গার্মেন্ট, একটা হ্যাঁ। তো এই যে এগুলো আছে, এগুলো হলো আচরণ, তারা গোপনে করছে। আমাদের যে ফোকাস বা আমাদের যে সচেতনের বিষয় কিন্তু আমরা এই আচরণটা নিয়ে না, পলিসি লেভেলে যে ওরা যেটা করতে এই আচরণটাকেই আইডেন্টিটির অংশ বানায় ফেলছে, যে আমি যে সমকামী এটা আমার একটা পরিচয়, এবং এই পরিচয় যখন হবে যেহেতু তাদের সংখ্যা কম, তারা সংখ্যালঘুর অধিকার চাচ্ছে। মানে বিষয়টা এমন যে এটা স্বাভাবিক যতক্ষণ পর্যন্ত ছিল, এটা ততক্ষণ পর্যন্ত এমন ছিল যে এটা গোপনে করছে, গুনাহ হচ্ছে বা সামাজিক দৃষ্টিকোণ থেকে একটা মন্দ কাজ। এরা সাংবিধানিক অধিকার চাচ্ছে এখন। কিন্তু এটা যখন অধিকার হিসেবে তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তখন তো এটা বৈধ হয়ে যায়। হ্যাঁ, বৈধ হয় কি, তার মানে ওই আচরণটা, বিকৃত আচরণটাকে সামাজিকভাবে বৈধতা অর্জন করা, এবং যখন একটা রাষ্ট্রের ক্ষেত্রে অধিকারের বিষয় আসে, রাষ্ট্র দায়িত্ব নিব এই বিকৃতিটা প্রচারে। যেমন ট্রান্সজেন্ডার, এটা একটা নর্মাল জিনিস, তাদের রেসপেক্ট বই পুস্তকে আসবে, বিভিন্ন বিয়ে শাদীর আইন চেঞ্জ হবে, ওদের আলটিমেট গোল হচ্ছে সেম সেক্স ম্যারেজ। সো তার মানে এই যে তারা অধিকারের মধ্যে একটা সরকারের দায়িত্ব নিবে, এই অধিকারটা নিয়ে সর্বপ্রথম পৃথিবীতে এটা হচ্ছে 150 বছর আগে একজন উলরিক হ্যান্ডরিক, একজন জার্মানির একজন আইনজীবী জজ, সে প্রথম দাবি করে 150 বছর আগে যে সমকামিতা আমার অধিকার, এটা আমার জন্মগত অধিকার, আমার জন্ম হয়েছে এরকম ভাবে। সে তখন দাবি করে থার্ড জেন্ডার। ওই যে আমরা যে থার্ড জেন্ডার বলি না, বাংলাদেশে থার্ড জেন্ডার বলতে হিজড়া বলতে, এটা ঠিক না, কিন্তু থার্ড জেন্ডার আসছিল সমকামিতার থেকে। তো ওইখান থেকে সে প্রথমে দাবি করে, তারপর আস্তে আস্তে এইটা নিয়ে একাডেমিয়াতে অনেক কাজ হয় প্রফেসর লেভেলে, এবং এরা এই জিনিসটা মানে স্ট্র্যাটেজিক, এত শব্দের মার পেস নর্মাল মানুষ ধরতে পারে না, কারণ আইনও তো দণ্ডনীয় অপরাধ, মৃত্যুদণ্ড। তো এটা নিয়ে সরাসরি কথা বললে তো আইনে আটকা যাবে, এই জন্য ওরা বিভিন্ন শব্দ নিয়ে আসছে যেন আইনের যে সংজ্ঞাকে এড়ায় চলতে পারে। তো সেই জন্য প্রফেসর লেভেল অনেক কাজ হয়েছে। আমি প্রায় 600 পাতার বই লিখছি, সমতা রায়তের সমকামিতা মিশন, 600 পাতার বই লিখছি, এবং এই বইয়ে পুরা বিস্তারিত আসছে, এবং বাংলাদেশে কিভাবে কোন নেটওয়ার্ক কাজ করছে সবই এক্সপোজ করা হয়েছে। তো ওই একাডেমিয়া থেকে আস্তে আস্তে, যেটা হচ্ছে 2000 সালের পর থেকে পৃথিবীতে এটা লিগ্যাল হওয়া শুরু হলো। আমেরিকা কিন্তু সিরিয়াসলি বিরুদ্ধে ছিল, কারণ আমেরিকাতে কনজারভেটিভ খ্রিস্টিয়ান কান্ট্রি, রিলিজিয়াস কান্ট্রি ছিল। ওরা প্রথম 2003 সালে সমকামিতা তাদের হয়, মানে সমকামিতা বৈধ হয়, মানে এটা ছিল ক্রিমিনাল অফেন্স, যেটা বাংলাদেশে 377 একটা আইন, আমেরিকাতেও ছিল। ওইটা বাতিল করে দিলে মানে সমকামিতা লিগ্যাল হয়। 2015 সালে বা 16 সালে তার সেম সেক্স ম্যারেজ তারা অধিকার দেয়। তার মানে এইগুলো গত 20 বছরের ঘটনা। এর আগে একাডেমিয়া ছিল, গোপনের প্রকাশে ছিল, কিন্তু আমেরিকা যখন এটাকে অ্যাকসেপ্ট করলো, তার মানে এইটা তারপর থেকে এটা শুরু হলো। আসল যে শুরু হয়েছে 2010 সালের পর থেকে। আচ্ছা, এই যে এটা তারা পুরো গ্লোবালাইজ করতে চাচ্ছে, পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে দিতে চাচ্ছে, যেই সমস্ত দেশগুলোতে এখন এটা প্রতিষ্ঠা হয়ে গেছে, ওই সব দেশের মধ্যে এটার নেগেটিভিটি কি পরিমাণ মানে আছর পড়েছে, বা এটার অবস্থা কি? প্রথম মনে রাখতে হবে যে এটা একটা বিকৃত আচরণ, সমকামিতা, এর সাথে অনেকগুলো আসপেক্ট জড়িত। একটা হচ্ছে হেলথ, ধরুন যে এইচআইভি, ধরেন আমরা যদি দেখি, এইচআইভি আসলে সমকামিতার রোগ। এটা 1980 সালের পর থেকে এটা এস্টাবলিশ। মাঙ্কি পক্স, হার্ট ডিজিজ, ক্যান্সার, এই ধরনের যে বিভিন্ন রোগ, অ্যানাল ক্যান্সার যেটা আছে, তো এই রোগগুলোর সাথে এটা জড়িত এক। তারপরে হচ্ছে যারা এই আচরণে অভ্যস্ত হয় তাদের মধ্যে মানে মানসিক বিকৃতি সমস্যা অনেক বেশি, সেলফ হার্ম, সুইসাইড প্রবণতা বেশি। আর সবচেয়ে বড় হচ্ছে যে এই যে তারা হলো ফ্যামিলি স্ট্রাকচার ভেঙে ফেলা হচ্ছে এই আইডিওলজির মাধ্যমে, কারণ দুদিন সমলিঙ্গের বিয়ে মানে বাচ্চা কাচ্চা হবে না। সো তার মানে এখানে মেইন ফিলোসফিক্যাল যে হচ্ছে সমাজ ভার্সেস ব্যক্তি, ব্যক্তির খুশি, লিবারালিজম। এটা হলো আলট্রা লিবারালিজম মতবাদ, যেটা আছে সমাজের স্ট্রাকচার ভেঙে দেওয়া। আর
আর যে রিলিজিয়াস হচ্ছে সবকিছু সামাজিকভাবে সবাই, পরিবার, সমাজ, এদের মেইন গোল সমাজের স্ট্রাকচার ভেঙে দেওয়া। এবং সমাজের স্ট্রাকচার যখন, পরিবারের স্ট্রাকচার ভেঙে যায়, তখন তো আসলে সমাজে অস্থিরতা থেকে বিভিন্ন অনেক কিছুই করে। এবং কি দেখা গিয়েছে যে এই যে যারা এই সমস্ত আচরণ করে তাদের মধ্যে ক্রিমিনাল, অপরাধ করার প্রবণতা বেশি। এখন এই যে ডেটাগুলো আগে খুব গবেষণা হয়তো আসতো, কিন্তু যেহেতু সমকামী অধিকার দিয়েছে এবং এই ধরনের তথ্যগুলো পাবলিশ করতে দেয় না, করলেও যারা পাবলিশ করে তাদের চাপে ফেলে চাকরি পর্যন্ত খেয়ে দেয়। এই জন্য আপনি যে ডেটা এখন এই ধরনের যে স্টাডি, যে অপরাধ কার বেশি, এই জিনিসগুলো সহজে করা যায় না। তবে রিসেন্ট যেটা একটা স্টাডি হয়েছে ইংল্যান্ডে, গণ্ডগোল হয়েছে ট্রান্সজেন্ডার একজন মনে মনে ছেলে বা মনে মনে মেয়ে, একজন ছেলে সে বলতে পারে যে সে মেয়ে, এখন সে ধরনের অপরাধ করছে, তাহলে জেলখানায় তার কোন ছেলে রাখবে, মেয়েদের না ছেলেদের? নিয়ম অনুযায়ী মেয়েদের। ট্রান্স উইমেন আর উইমেন। এখন ওই মেয়েদের জেলে রাখলো, ও বলতেছে, দাবি করতেছে মেয়ে মনে মনে, কিন্তু তার তো পুরুষাঙ্গ সব আছে। এখানে রাখতে যায় দেখা গেল এরকম ঘটনা অনেকগুলো ঘটছে যে স্কটল্যান্ডের এরকম ঘটনা ঘটছে, মেয়েদের ছেলে তাকে রাখা হয়েছে ট্রান্সজেন্ডারে, ওইখানে যায় তার রুমমেটকে রেপ করছে। আমেরিকাতেও এরকম ঘটনা ঘটছে, ছেলেদের ছেলে মেয়েদের প্রিজনে ছেলেদেরকে রাখা হয়েছে ট্রান্সজেন্ডার, মানে মনে মনে যে ইসে, ওইখানে যে মেয়েদের প্রেগনেন্ট করে দিছে। রিসেন্টলি এই 2 দিন আগের খবর, জার্মানিতে আবার একটা আইন চেঞ্জ করছে যে প্রত্যেক বছর একবার তার আইডেন্টিটি চেঞ্জ করতে পারবে। আপনি ধরেন এই বছর ছেলে আছেন, পরের বছর আপনি নিজেকে মেয়ে দাবি করতে পারবেন, তারপরের বছর বললাম আমার ভালো লাগছে না, আমি আবার ছেলে। মানে ইচ্ছা খুশি, মনের ইচ্ছা যেটা হবো ওইটাই তার পরিচয়। তো এইটা করতে যে এখন একটা লোক 70 বছর না 60 বছরের, সে তো ছেলে পুরুষ মোস্টরোজ আছে, সে এখন নিজেকে মেয়ে বলে। এখন তাকে সে যেহেতু নিজেকে মেয়ে পরিচয় দেয়, তাহলে এখন কোন জেলে যাবে? তো বলছে যে মেয়েদের জেলে। এইটা নিয়ে পুরা মানে জার্মান মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া আলোচনা শুরু হয়েছে। তাহলে তো মেয়েদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, মেয়েদের এত ইসের শিকার হচ্ছে। মেয়েদের হোস্টেলে এখন যায় বললো যে আমি ছেলে, আমি আমি মেয়ে, আমি নিজেকে মেয়ে মনে করি, তাহলে মেয়েদের হোস্টেলে সিট দেবো। রোকেয়া হোস্টেলে ধরেন, রোকেয়া হলে সিট দিল। বাংলাদেশে এই ঘটনা কিন্তু ঘটছে। আচ্ছা, বাংলাদেশে? হ্যাঁ, এবং বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটছে যে ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টরা লবিং করে একটা মেয়েকে, মানে একটা ট্রান্সজেন্ডার নারী, আসলে সে ছেলে, মেয়েদের কর্মজীবী মহিলা হোস্টেলে সিট পাওয়া হয়েছিল। এবং এইটা নিয়ে প্রধান হলো বিরাট বিস্তারিত রিপোর্ট প্রকাশ করছে এবং খুবই তাদের একটা সাকসেস স্টোরি হিসেবে দেখাইছে বাংলাদেশের ঘটনা। এখন আমরাও ভাবতেছি যে বাংলাদেশে কিছুই হচ্ছে না। বাংলাদেশে মেসিভ চেঞ্জ হয়েছে, যেটা আমাদের চোখে পড়ে নাই। যদি আপনি খেয়াল করেন, প্রত্যেকটা ফর্ম চেঞ্জ হয়েছে। আগে নারী পুরুষ ছিল, এখন হলো আদার্স, তারপরে ধরেন ট্রান্সজেন্ডার, বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়েছে গত 10 বছরে। এটা কেমনে সম্ভব হলো? ইভেন কি পাসপোর্টে অ্যাপ্লিকেশন করতেছেন, আগে লেখা ছিল সেক্স, এখন হলো জেন্ডার। দুইটা শব্দ যদি বুঝতে পারেন তাইলে এই পুরা মতবাদটা বোঝা যাবে। জেন্ডার একটা শব্দ আছে, জেন্ডার মানে মনস্তাত্ত্বিক, মানসিক লিঙ্গ, আমি নিজের যে সিদ্ধান্ত আমার, হ্যাঁ মানসিক, মানে জেন্ডার আইডেন্টিটি বলে না মানসিক লিঙ্গ, যে মনে মনে যেটা মনে করেন। আর হলো সেক্স হচ্ছে বায়োলজিক্যাল, জন্মগত, শারীরিক। তো এখন দেখবেন যে যত জায়গায় সেক্স শব্দ আছে ওগুলোকে পাল্টে জেন্ডার বসাই দিচ্ছে। এখন বলতেছে যে আগে সেক্সুয়াল ভায়োলেন্স, নারী পুরুষ ছেলে মেয়ের যে ব্যাপারটা, যে বৈষম্য শিকার হয়, এখন বলতে জেন্ডার ভায়োলেন্স। জেন্ডার ভায়োলেন্স বলতে বোঝাচ্ছে আসলে এখানে সবাই আছে। ইভেন কি দেখেন আরো কত চেঞ্জ হয়েছে, যে আগে আমরা লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস এগুলো বলতাম না, এখন কিন্তু বলে হ্যালো এভরিওয়ান, হাই এভরিবডি, হাই ফোকস। কেন? যে সবাইকে, ট্রান্সজেন্ডার বা অন্যান্য লিঙ্গ যারা জেন্ডার আছে, তো সবাইকে ইনক্লুড করা। আগে জেন্ডার বলতে বোঝাইতো 2টা, 2010 সাল পর থেকে জেন্ডার হচ্ছে 100টা। এখন এই জিনিসগুলো তো নর্মাল মানুষ জানে না, ভাবতেছে যে জেন্ডার মানে ছেলে মেয়ে। কিন্তু এইখানে জেন্ডার বলতে লেটেস্ট, মানে 6 মাস আগে আমি যেটা দেখছি 160টা।
এই জন্য ট্রাম্প ক্ষমতায় এসেই প্রথম দিনেই শপথ নিয়েই একটা কাজ করছে, এক্সিকিউটিভ অর্ডার, জেন্ডারের ডেফিনেশন ঠিক করে দিছে, যে জেন্ডার বলতে দুইটা, মেল ফিমেল, বায়োলজিক্যাল। এটা নিয়ে তো খুব আলোচনা হয়। হ্যাঁ, আলোচনা হলো, এবং জাস্ট একটা শব্দ চেঞ্জ করার কারণে বিলিয়নস অফ ডলারের ফান্ড বন্ধ হয়ে গেছে। এবং ইউএসএইডের যত এনজিও ফান্ডিং তো সারা ওয়ার্ল্ডে জাস্ট একটা শব্দের কারণে, ওইটাকে বলে ওইটা একটা নাম আছে ডিইআই, মানে ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইনক্লুসিভ। এই যে বাংলাদেশে ইনক্লুসিভনেস, অন্তর্ভুক্তিমূলক, এগুলো সব কিছু এলজিবিটির সাথে লিঙ্ক। এখন হয়তো আমরা মনে করতেছি নর্মাল, কিন্তু পৃথিবীতে তো এটা এস্টাবলিশড 2011 সালের পর থেকে জাতিসংঘের মাধ্যমে। সো এখন আমরা যেটা মনে করি ওইটা দিয়ে তো আর হবে না, ইন্টারন্যাশনালি কি মনে করছে সেটাই করতে হবে। এই জন্য দেখা গেলো যে বাংলাদেশে যারা অ্যাক্টিভিস্ট আছে, প্রফেসর আছে, যারা বিকৃতি সমকামিতা প্রমোট করছে, আমাদের যে হত্যার হুমকিকে সমর্থন করছে, তারা এই ধরনের শব্দ ব্যবহার করে, বলে লিঙ্গ বৈচিত্র্য, লিঙ্গ সংখ্যালঘু, লিঙ্গ যৌন সংখ্যালঘু, অন্তর্ভুক্তিমূলক সমাজ, এই শব্দগুলো দিয়ে নর্মাল মানুষ তো জানে না, ওরা ভাবতে দিতে আরো ভালো, কাউকে বাদ দিয়ে নয়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী, এগুলো সব কিছুই এলজিবিটির সাথে, কৌমেলুত আইডিওলজির সাথে লিঙ্ক, যার ফলে আমাদের চোখের সামনে সব হয়েছে কিন্তু আমরা ধরতে পারছি না। এখন আমি যদি একটা প্রশ্ন করি যে এত বড় একটা মতবাদ প্রতিষ্ঠার পেছনে যারা আছে তাদের লাভটা কি? মানে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে লাভ কয় ধরনের আছে, এখন দেখতে হবে যে এখানে স্টেক হোল্ডার কারা। এখানে স্টেক হোল্ডারের মধ্যে আছে যারা সমকামী গ্রুপ, তারা তো আছে, বামপন্থী, ওয়ার্ল্ডের যত নাস্তিক্য, সংশয়বাদী, আজ্ঞেয়বাদী যা বলে, যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, সন্দেহান, তারা একটা গ্রুপ। আর বিজনেস পিপল, বিজনেস, বিজনেসম্যান, যেমন টেক ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এই গ্রুপগুলোর সবার স্বার্থ একসাথে অ্যালাইন করেছে, এক এক একই জায়গায় আসছে। তখন এর সাথে যখন লিঙ্গভিত্তিক বিশ্ব হবে, মানে লিঙ্গ নিরপেক্ষ, মানে যেখানে জন্মগত ছেলে মেয়ে কোনো ইস্যু না, যে যা মনে করবে সেইটাই। ওই জার্মানির বললাম না, প্রত্যেক বছর চেঞ্জ করতে পারে। তো এখন এই বিশ্বটা তৈরি করতেছে, এটা যখন তৈরি করতে যাবে তখন দেখবেন সারা ওয়ার্ল্ডের নিয়ম কানুন, আইন, মেডিকেল ব্যবস্থা, তারপরে যত চিকিৎসা, ফার্ম, সব চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তার মানে এখানে বিলিয়নস অফ ট্রিলিয়নস অফ ডলারের বিজনেস আছে। একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সামনে এসেছিল যে এই যে চেঞ্জ হয়, মানে জেন্ডারটা চেঞ্জ করে, এটার যে অপারেশন প্রক্রিয়া, এটার যে একটা খরচ এবং কিছু ঔষধ গ্রহণ করতে হয় ট্রান্সজেন্ডার হওয়ার জন্য। এই 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 মানে এই ওষুধ কোম্পানিগুলো বা এই ফার্মাসিউটিক্যাল গুলো কি এর পেছনে হ্যাঁ, কাজ করছে? যেমন ধরেন, একটা উদাহরণ দিলে বুঝবেন যে 2017 সালে আমেরিকায় একটা ঘটনা ঘটে, যে একটা বাচ্চা, একটা ছেলে বলল যে আমি ওই যে আমাদের ওই যে অ্যান্টার্কটিকা সাফওয়ান রেবেল, যেটা মেট্রোপলিটনের ঘটনা, সে বলল যে আজকে থেকে আমি মেয়ে, এখন মেয়েদের ওয়াশরুমে যাবে। তো এইটা নিয়ে স্কুলে অনেক গন্ডগোল হয়েছে, মেয়েরা তো রাজি না। তো তখন 53টা ট্যাগ কোম্পানি, মানে আপনি অ্যাপল থেকে শুরু করে যত, মাইক্রোসফট, সবাই কোর্টে পিটিশন করছে যে এটা তার অধিকার। সবাই অবাক হয়ে গেছে যে কর্পোরেট কোম্পানিরা কেন এত মাথা ব্যথা এটা নিয়ে, কারণ পৃথিবীর ইতিহাসে কর্পোরেট কোম্পানিরা এই ধরনের আইডিওলজি প্রচার করে নাই। তখন এখান থেকে বোঝা যায় কর্পোরেট কোম্পানির অনেক লাভ আছে। এখন কিভাবে লাভ আছে, তো এটা তো একটা হচ্ছে যে আইডিওলজিক্যাল লাভ, তারপরে হচ্ছে যে এই যে আপনার আমার আইডিওলজি, আমার মতবাদ পৃথিবীতে এস্টাবলিশড হবে, এইটা একটা কিন্তু যারা ক্ষমতাবান লোকদের একটা কিন্তু প্রচণ্ড আনন্দের কাজ। এই পলিটিশিয়ানরা কেন এত রাষ্ট্রের মানুষের সেবা করার জন্য মারামারি করে, খুন করে ক্ষমতায় থাকতে চায় কেন? শেখ হাসিনা যে 2000 লোক মারলো ক্ষমতায় থাকার জন্যই তো। তার মানে যে এটা পাওয়ারের একটা ব্যাপার আছে ওইটা, আর তো ওর সাথে যখন বিজনেস, দুইটা লাভ হচ্ছে। আরেকটা আইডিওলজি আছে, এটা বুঝতে কঠিন হবে অনেকের জন্য। এই যে এআই যে টেকনোলজি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটা এই অবস্থা হচ্ছে পৃথিবী নতুন সভ্যতায় ঢুকে গেছে, এবং আগামী 10-15 বছরের মধ্যে পৃথিবী
অপরিচিত বিষয় হয়ে যাবে, যেটা আমরা যেরকম দেখছি। তা এই যে এটা হলো বাস্তবতা, এই বাস্তবতায় যেটা হচ্ছে যে পৃথিবীতে আসলে জনসংখ্যা কমে যাবে, এবং যারা এই এআই নিয়ে কাজ করে ফিউচারিস্ট তারাই বলতেছে যে 99% লোক অদরকারি হয়ে যাবে, কারণ এআই রোবট এআই সবই করবে। যেই কাজ ধরেন আমরা 6 মাসে করতে করতে লাগতো, এখন ধরেন 1 ঘন্টায় হয়ে যাচ্ছে। ইজি। হ্যাঁ, তো এখন যেই ইঞ্জিনিয়ারিং প্রবলেমও সলভ করা শুরু করছে এখন রিসেন্টলি। সো তার মানে এইটা হলো বাস্তবতা, এটা চাইলেও আর বন্ধ করতে পারবে না। তো এই যে এআই, তার মানে অটোমেটিক্যালি জনসংখ্যা কমে যাবে, জনসংখ্যার দরকার পড়বে না। এখন জনসংখ্যাকে কেমনে কমাবে, এরকম না নিউক্লিয়ার ওয়েপন মেরে কমাই ফেললো, ওইটাও তো না। তো সেই জন্য হচ্ছে যে এই আইডিওলজি যদি তারা প্রমোট করে, অটোমেটিক্যালি আস্তে আস্তে জনসংখ্যা কমে যাবে। সো এই হচ্ছে কনসার্ন, জনসংখ্যা কমানোর জন্য এইটা একটা বড় একটা অস্ত্র, এটা একটা। আরেকটা হচ্ছে যে মুসলিম কান্ট্রিতে সাম্রাজ্যবাদী টুল, যে যেমন আমাদের বিশ্বাস কোরআনে যে কৌমুল্লুত, এটা যদি মনে করে যে সমর্থনও করে, আমি আলেমুল আমাদের কাছে শুনেছি যে এই এলজিবিটি সমকামিতা কাজে জড়িত না, কিন্তু সমকামিতাকে সমর্থন করে, সেও ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সো এখন যদি মুসলিম আইডেন্টিটি না থাকে, তাহলে তো মুসলিম দেশগুলো ইজিলি দখল করা যাবে, কারণ মুসলমানের স্ট্রেংথ হলো ইমানে। সো যদি ইমানই না থাকে, তাহলে তো আস্তে আস্তে পাশ্চাত্য কালচার গ্রহণ করবে, তাহলে ইজিলি একটা দেশকে দখল করা যাচ্ছে। তো এটা একটা সাম্রাজ্যবাদী টুলও আছে, আবার যে ওই যে এআই যেটা নতুন আসছে ওইটারও একটা টুল, বিজনেস, সব কিছু, মানে সবার গোল এক হয়ে গেছে। সেই জন্য এইটাকে পাগলের মতো প্রমোট করছে। আপনার এই আলোচনাটুকু দ্বারা আমাদের এটাই মানে খুব ভালোভাবে বুঝে এসেছে যে ওদের এই মতবাদটা প্রচার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য ওরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ Billions of- করছে, কিন্তু এটা তো সমাজের জন্য ধ্বংস অনিবার্য। সমাজ, প্রতিষ্ঠা হয়ে যায় তো হেলথ, সবকিছুতে। সবকিছুর জন্য। তো এটাকে প্রতিহত করার জন্য আমাদের খরচটা কতটুকু বা আমাদের কাজ কতটুকু হচ্ছে? দুর্ভাগ্যজনক হলো সত্য যে বললাম না যে 193 দেশের মধ্যে 129টা দেশে লিগ্যাল হয়ে গেছে, যে শুধু লাস্ট রং হলো মুসলিম দেশগুলো। এখন তো এমন কোনো এখন মুসলিম দেশ আছে যেগুলোতে এটা প্রতিষ্ঠা হয়েছে বা অধিকার? না, এখনো হয় নাই। এটি মুসলিমরা হলো চ্যালেঞ্জ। মুসলিমরা হয়ে গেলে তো সারা পৃথিবী একই হয়ে গেল। তো এখন এই জন্য মুসলমান দেশকে বানানোর জন্য বাংলাদেশ একটা টার্গেট। বাংলাদেশে যদি এটা করতে পারে, তাহলে অন্য মুসলিম দেশে এই মডেলই করতে হবে। এই জন্য আমার বইয়ে লেখছি ব্র্যাক মডেল। ওরা যে মডেলে কাজ করতেছে, এখানে আইনত অপরাধ, এখানে মুসলিম মানুষ বেশি, আলেমুল আমাদের প্রভাব বেশি, এই পরিবেশে এই ঘৃণিত কাজটাকে অ্যাস্টাবলিশ করতেছে, এটা তো মারাত্মক একটা মানে যোগ্যতা, একটা যে তার মানে কর্মপন্থা, স্ট্র্যাটেজি। তাহলে এইটা অন্য জায়গায় অ্যাপ্লাই করা যাবে, এবং এই কথাগুলো, মডেলগুলো, এটা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে প্রকাশিত জার্নালে তারা নিজেরা দাবি করছে। কিন্তু সো এখন যেটা হচ্ছে, মানে কি পরিমাণে প্রেসার ক্রিয়েট করতেছে। গত যে কাতার বিশ্বকাপ হলো না, কাতার বিশ্বকাপের সময় কিন্তু একটা পর্যায়ে চলে আসছিল যে বিশ্বকাপ ক্যান্সেল হয়ে যাচ্ছিল, কারণ কাতার সমকামীদেরকে ওয়েলকাম জানাবে না। তো এইটা নিয়ে লাস্টে ফিফা প্রেসিডেন্ট জ্বালাময়ী বক্তৃতা দিল, তারপরে ফুটবল খেলা হলো। আচ্ছা, দেখেন সৌদি আরবে 2034 সালে বিশ্বকাপ ফুটবল হবে। 2000, হ্যাঁ। হ্যাঁ, ওই বিশ্বকাপ ফুটবলে সৌদি আরবকে ভেন্যু দিবে কিনা এটার শর্ত হিসেবেই দিছে সৌদি আরবকে সমকামীদেরকে ওয়েলকাম জানাতে হবে। সৌদি আরব রাজি হয়ে কত গেছে, বড় রাজি হয়ে গেছে। সামনে যেটা হবে, সৌদি আরবকে রেফারেন্স দেয় মুসলমান দেশে, বলবে যে সৌদি আরব করতে পারলে তোমরা গ্রহণ করবে না কেন। মানে কি পরিমাণে চাপাচ্ছে। এবং যারা প্রতিবাদ করতে গিয়েছে, ধরেন উগান্ডাকে বাণিজ্য নিষেধাজ্ঞা দিছে, ভিসা নিষেধাজ্ঞা দিছে, ঋণ বন্ধ করে দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। তারপর ইরাক, কেনিয়া, আরও যেই দেশ ট্রাই করছে যে আমরা সমকামীদের বিরুদ্ধে আইন করব, বেড়ে যাচ্ছে, স্পেসিফিক আইন ছিল না, এগুলো করতে গেছে, তখন এই বাধা আসছে। কিন্তু ইন্টারেস্টিংলি আফ্রিকার কান্ট্রি দুর্বল হইতে পারে, কিন্তু তাদের যে মানে রাষ্ট্রপ্রধান খুবই পুরুষত্ব আলা মানুষ, বলছে যে আমরা টাকার বিনিময়ে তোমাদের বিকৃতি আমাদের সমাজে করতে দিব না। সে যেমন ধরেন উগান্ডার যে প্রেসিডেন্ট, সে কিন্তু মুসলিম না, কিন্তু
সে তার আইডেন্টিটি। এখন মুসলিমদের মধ্যেও যারা বাধা দেওয়ার চেষ্টা করতে, এর মধ্যে হচ্ছে ফরফ্রন্ট আছে মালয়েশিয়া এবং তুরস্ক। তো মালয়েশিয়ার উদাহরণ হচ্ছে কি, এই যে আমাদের যেমন রোজার মাস আছে না, এলজিবিটি সমকামী দেওয়ার একটা প্রাইড মান্থ করে জুন মাস, ওই সময় তাদের অনেক অ্যাক্টিভিটি থাকে সারা মাস ব্যাপী। ওই সময় বিভিন্ন ঘড়ি, পোশাক আশাকে রংধনু সিম্বল ব্যবহার করে। মালয়েশিয়ারতে দেখা গেল একটা ব্র্যান্ড ছিল সোয়াচ ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ওই ঘড়ির মধ্যে রংধনু। তো মালয়েশিয়ার সরকার আইন করলো যে এই ঘড়ি যে কিনবে যে বিক্রি করবে, যার সঙ্গে থাকবে তার 3 বছরের জেল। তার মানে বুঝেন কত গুরুত্বপূর্ণ। আর তুরস্কের ইলেকশনে, গত ইলেকশনে আর্দোগানের নির্বাচনী ইস্তেহারে ছিল যে এলজিবিটি সমকামিতা বিরোধী। এইটার উপর বেস করে সে ইলেকশনে জিতছে। ট্রাম্প দেখেন, শুধু মুসলিম কান্ট্রি নয়, এটা যেহেতু একটা খারাপ জিনিস, মানে সভ্যতা বিরোধী, তো ট্রাম্পের এইবার যে নির্বাচনী ইস্তেহারে ছিল যে সে ক্ষমতায় গেলে এলজিবিটি কে কন্ট্রোল করবে, প্রতিরোধ করবে। সেই হিসাবে কিন্তু ডে ওয়ানেই কিন্তু জেন্ডার বলতে 2টা ঠিক করে দিছে। আরও ইন্টারেস্টিং যে ইন্টারন্যাশনালি চায়না, দেখেন চায়না কিন্তু নাস্তিক্য কান্ট্রি, কিন্তু চায়নাতে সমকামিতা নিষিদ্ধ। এবং কেউ 2 মাস আগে একজন রাইটার সমকামিতা নিয়ে লেখছে, বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে, তার জেল হয়েছে। এবং রাশিয়া দেখা গেল যে রাশিয়া হচ্ছে সমকামী যারা কাজ করবে বা প্রচার করবে এদেরকে জঙ্গিবাদের সাথে লিঙ্ক করছে। রাশিয়া চায়নার এদের মেয়েদের কনসার্ন, এবং রাশিয়ার যে ফ্রেন্ড আছে মানে পূর্ব ইউরোপ, সবাই সমকামী বিরোধী। কেন? তাদের দেশের জনসংখ্যা কমে যাচ্ছে। তার মানে এই যে সমকামিতার ইস্যু, এইটা দিয়ে ওয়ার্ল্ড আর স্নায়ু যুদ্ধের মতো শুরু হয়ে গেছে। এবং দেখা যাচ্ছে যে সব গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে এটা এইটা অন্যতম। আপনি জলবায়ু পরিবর্তন বলেন, এর মধ্যে ঢুকাই দিছে। এই যে বাংলাদেশে যেটা বাংলাদেশের 2টা ক্ষেত্র খুবই গুরুত্বপূর্ণ, 2টার মধ্যে চেঞ্জ করছে। দেখেন, একটা হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটা রিসেন্টলি চুক্তি সই করছে যে ILOC 190, এটার মাধ্যমে হচ্ছে যে দেখেন এইটা এইভাবে লিখছে, কিন্তু নর্মাল মানুষ কিন্তু ধরতে পারে না। কিন্তু ওদের যে গাইডলাইন পড়ে দেখেন, এটার মধ্যে হচ্ছে কর্মক্ষেত্রে বৈষম্য দূর করা, নারীর হ্যারাসমেন্ট বা জেন্ডার ভায়োলেন্স। তার মানে এখানে সমকামীদের অধিকারের কথা আছে। মানে অফিস, কর্পোরেট, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইনক্লুসিভ এনভায়রনমেন্ট করতে হবে, এই যে শব্দের মারপেস। তো এখন যেই ক্ষেত্রটা তৈরি হলো যে বায়ার যারা আছে তারা চাপ দিতে পারবে আস্তে আস্তে, এরকম তো না, এটা সাথে সাথেই হয়ে যায়, ধীরে 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 আস্তে আস্তে করতেছে। এটা একটা গেল গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। আবার 2 দিন আগে দেখলাম পত্রিকায় বাংলাদেশের সব পলিসি জেন্ডার বান্ধব হচ্ছে, যেটা হচ্ছে আমাদের যে উপদেষ্টা রিজওয়ানা পরিবেশ, উনি বলতেছেন ক্লাইমেট চেঞ্জের যত জলবায়ু পরিবর্তনের যত পলিসি সব অলরেডি হয়ে গেছে। এবং পৃথিবী মানে বাইরে থেকে যত ফান্ড আসে ওর মধ্যে একটা শর্ত জুড়াই দেয় যে মানে ট্রান্সজেন্ডার ইস্যুটাই করতে হবে। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি ডেঙ্গু নিয়ে একটা প্রজেক্ট লিখছিলাম, মানে কয়েকটা ইউনিভার্সিটি মিলে, আমি ওইখানে সেকেন্ড ম্যান ছিলাম। তো ওইখানে একটা শব্দ আছে যে ডেঙ্গু প্রজেক্টে ইন্টারসেকশনালিটি লাগবে। এখন এটা কিন্তু আর একটা নতুন শব্দ, ইন্টারসেকশনালিটি মানে এলজিবিটি শব্দের মারপেস। দেখেন এটা কিন্তু এগুলো কিন্তু ইতিবাচক শব্দ ছিল। তখন আমাদের প্রজেক্টে লেখা হলো যে একজন জেন্ডার এক্সপার্ট থাকে, তখন তো আমি এত কিছু বুঝতাম না আসলে। তো তখন দেখা গেল একজন জেন্ডার এক্সপার্ট ব্র্যাক থেকে একজন জেন্ডার এক্সপার্ট নিছে, মানে যেহেতু কয়েকটা ইউনিভার্সিটি মিলে। ইভেন কি মাইন অপারেশন, ধরেন মাইন যে অপসারণ করে, যে ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে, ও মাইন অপারেশন প্রজেক্টেও জেন্ডার রাখছে, এলজিবিটি কমপ্লায়েন্ট রাখছে। এখন এখানে প্রশ্ন হইতে পারে যে মাইনের সাথে এটির কি সম্পর্ক? আবার বিল্ডিংয়ে যে ডিজাইন করতেছেন এখানে জেন্ডার লেন্স দিয়ে দেখতে হবে। এখন প্রশ্ন হতে বিল্ডিং এর সাথে নারী পুরুষের কি সম্পর্ক, ট্রান্সজেন্ডারের সম্পর্ক কি? এটার মেইন হচ্ছে এটা একটা বিশ্বায়ন সিস্টেম, মানে বিশ্বের সব সিস্টেমের অংশ। এটা একটা আচরণ না, এখানে থাকুক বা না থাকুক আপনার অবচেতন মনে ঢুকে দেওয়া যে তুমি কৌমেলুতের ইস্যুটাকে বাদ দাও নাই সব প্রজেক্টে, লাগুক বা না লাগুক। মশার প্রজেক্টে ধরেন, এখন ধরেন আমাদের প্রজেক্টে কয়েকজন ছেলেকে কামড় দিছে,
কয়জন মেয়ে ডেঙ্গু হয়েছে, এখন ওইখানে লিখতে হবে যে কয়জন ট্রান্সজেন্ডারের ডেঙ্গু হয়েছে, কোন তো দেখি। এটা তো তাহলে একজনও নাই, কিন্তু ফর্মে ওইখানে থাকবে যা আছে একটা ওইটা, তার মানে ব্রেনে ঢুকানো, তার মানে এটা হলো বিশ্বায়ন সিস্টেমের অংশ, নট এটা আর এখন আর আচরণ বা ইসে নাই, এটা হলো বিশ্বায়নের অংশ। আপনি তো দীর্ঘদিন সিঙ্গাপুরে মানে জেব্রা ফিশের উপর একটা কাজ করেছে, গবেষণা হ্যাঁ। করেছেন। তো ওই Sections. পেশাটা বা ওইখানে আপনার একটা ব্রাইট ফিউচার ছিল। তো আপনার কখন মনে হলো যে মাতৃভূমির জন্য কিছু করতে হবে? আর মাতৃভূমিতে এসে আপনি আপনি এতক্ষণ যে দীর্ঘ আলোচনা করলেন যে সবকিছুর আড়ালে অনেক ভয়াবহ অবস্থা, আপনার কখন মনে হলো যে এটা নিয়ে সচেতনতা না, নিয়ে কাজ করতে আসলে হবে? বাংলাদেশে ব্যাক করার ঘটনা হচ্ছে যে আসলে আমি 11 বছর মতো ছিলাম সিঙ্গাপুরের পিএইচডি পোস্টডক। সো বাংলাদেশে ব্যাক করার জন্য যেটা হয়েছে, আমার যখন সন্তান হয়, মেয়ে হয়, ওই সময়ে ডেনমার্কে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কার্টুন ক্যারিকাচার করেছিল এবং সারা ওয়ার্ল্ডে এটা প্রতিবাদ হয়েছিল। তখন আমি বুঝতে পারলাম যে কেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের প্রফেটকে এরকম অপমান করে। তখন এগুলো নিয়ে পড়াশোনা শুরু করেছি, মানে রিসার্চের পাশাপাশি। তখন মনে হলো যে সামনের বিশ্বটা, তখনও যে এলজিবিটি ইস্যু এরকম, তখন তো কোনো ধারণাই ছিল না। তখন মনে হতো যে বিশ্বটা মুসলিমদের জন্য কঠিন হবে। তখন আমার কাছে এটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে যে আমি যে বাংলাদেশে আলো বাতাসে বড় হলাম, তারপরে অনেক মানুষের অবদান হচ্ছে বড় হওয়ার জন্য, বাবা মা ছাড়া শিক্ষক, সমাজ, অনেকের অবদান আছে। তো আমারও তো আসলে নৈতিক দায়িত্ব যে তাদের জন্য কিছু করা। সেই বোধ থেকে এবং ইসলামিক বোধ থেকে আমি বাংলাদেশে ব্যাক করছি 2012 সালে, এবং আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে ছিলাম, ইনসাইডটা ফার্মাসিউটিক্যালে ছিলাম, এখন তো আইবিতে আছি। তো আমি ব্রেক থেকে আপনার হ্যাঁ, ব্র্যাক থেকে আমি ইন্ডাস্ট্রি চলে গেছিলাম যখন বুঝতে পারছিলাম যে, ধারণা করতেছিলাম যে ব্র্যাক সমকামিতা নিয়ে কিছু একটা করছে। এটা নিয়ে আমার খুব খারাপ লাগতো যে তার মানে আমার রিসার্চ এফোর্টটা সমকামিতা প্রমোট করে এবং প্রতিষ্ঠানের ইমেজ বিল্ডিংয়ে হবে, তখন এটাও একটা আমার কষ্ট দিত। এটা এবং বিভিন্ন পরিবেশ সবকিছু মিলে আমি ব্র্যাক ইউনিভার্সিটি ছেড়ে ইন্ডাস্ট্রিতে চলে গিয়েছিলাম। আচ্ছা, বাংলাদেশে ওদের সবচেয়ে বড় সফলতা যতটুকু ওরা এগিয়েছিল তার মধ্যে একটি হলো পাঠ্যপুস্তকের মধ্যে কিছু অন্তর্ভুক্তি। না, এটা তো একটা ছোট, যেটা আমাদের আচ্ছা, মানে আমাদের কাছে বা মানে নর্মাল মানুষ, নর্মাল ভাবে সবার সামনে যেটা সর্বপ্রথম প্রকাশ্যে আসে যে পাঠ্যপুস্তকের ব্যাপারটা, এটার পেছনের কাহিনীটা যদি বলতেন। পাঠ্যপুস্তকের মধ্যে ওরা ঢুকে না, গেছে ওরা কোথায়? কেন ওই যে 2005 সাল থেকে কাজ শুরু করলো, 2007 সালে মিটিং করলো ব্র্যাক ইউনিভার্সিটিতে, এবং তারা দাবি করলো এবং মিডিয়া তাদের সাথে একত্র হলো। তারা ধাপে ধাপে প্রথমে মানে ধাপে ধাপে এইটাকে বাংলাদেশকে সমকামিতা বান্ধব করবে, সেটার অংশ হিসেবে যৌন শিক্ষা নিয়ে আসলো প্রথমে স্কুলে, এবং যৌন শিক্ষা মাসিক এবং বিভিন্ন এনজিও প্রজেক্ট হলো। আমার বইতে 350 পাতা লিখেছি এটা নিয়ে, যে বাংলাদেশে কিভাবে হলো। এবং তারা মাঝে 2014 সালে গে ম্যাগাজিন বের করলো, রূপবান। তারপর হচ্ছে লেসবিয়ান কমিক্স, এবং এগুলো ওয়েস্টার্ন যে এমবেসি, আমেরিকান এমবেসি, ইউরোপিয়ান এমবেসি, তারা এগুলো মোড়ক উন্মোচন করেছে। এবং বাংলাদেশে যারা বুদ্ধিজীবী বলেন, যাদেরকে পত্রপত্রিকায় টকশোতে দেখেন, তারা ওইখানে উদ্বোধন করছে। তারা এটাকে অধিকার হিসেবে অ্যাকসেপ্ট করছে সেই 2007 সালে। সো সেইটার ফাইনাল স্টেজে যেটা আসছিল বই পুস্তকে ঢোকা, এবং আরও যেটা হচ্ছে যে ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন পাশ করার ড্রাফট রেডি হয়ে গেছিল, এবং এটা 2024 সালে সংসদে পাশ হওয়ার কথা ছিল। মানে এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে যে শব্দের মারপ্যাচ, যেটা মানে বাংলাদেশের মানুষ ট্রান্সজেন্ডার বলতে অনেকে ভাবে যে হিজড়াকে সামনে নিয়ে আসছে। হিজড়া আর ট্রান্সজেন্ডার আলাদা। হিজড়া হচ্ছে জন্মগত সমস্যা, মেডিকেল সমস্যা, এবং তারা সাধারণত বন্ধা থাকে, ইনফার্টাইল, সন্তান জন্ম দিতে পারে না যেহেতু জন্মগত সমস্যা। মাঝে মাঝে পত্রিকা বলে না ছেলে থেকে মেয়ে হয়ে গেছে, এগুলো সব হল হিজড়া। আর ট্রান্সজেন্ডার কোনো মেডিকেল কোনো সমস্যা নাই। এখানে যে বিষয়টা যে মানে আমরা অনেক নিউজে দেখি যে 24 বছর বয়সে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে, তারপরে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, এই ঘটনা এগুলো হিজড়া। হিজড়া, হ্যাঁ, এরকম মেডিকেল কি প্রবলেম। সম্ভব? এগুলো না, সম্ভব? হ্যাঁ সম্ভব। এটা কি এগুলো মানে আসলে নিজের ছোটবেলা ইচ্ছা থেকে, ছাড়া সম্ভব? হ্যাঁ, এটা ছোটবেলা থেকে যে জেনেটিক ডিফেক্ট হয়, এইটা নিয়ে তো আমি রিসার্চ করেছি সিঙ্গাপুরে।
ফিশ মডেলে। তো অনেকে ছোটবেলা থেকে হয় প্যারেন্টসরা বলে না, কারণ বললে মানুষ কি সামাজিক মনে করবে, দৃষ্টিকোণ থেকে। এই জন্য তারা একটা স্টোরি বানায় হঠাৎ করে হয়েছে। এটা শুরু হয় কি, ধরুন একটা ছেলে মেয়ের মতো দেখতে, কিন্তু দেখা গেল 16, 17, 18 বছর হয়ে যায়, মাসিক হচ্ছে না। তখন বুঝতে পারে যে ডাক্তারের কাছে গেলে আসলে তো সে তো আহ, জন্মগত পুরুষ হলেও সে হচ্ছে ডিফেক্ট, যে লিঙ্গ প্রতিবন্ধী। তখন জানে সে হচ্ছে যে সে তখন হয় হিজড়া। আর যখন ওই যে পিউবার্টি আসে, বয়ঃসন্ধির সময়, তখন বোঝা যায় ছেলে মেয়ের ইস্যুগুলো। তো এইটা কিন্তু ট্রান্সজেন্ডার কিন্তু এটা না। এখন আমরা যদি আসি যে ট্রান্সজেন্ডার যারা হয়, একটা মেয়ে ছেলে হয়, একটা ছেলে মেয়ে হয়, এদের মধ্যে শারীরিক কি কি কোনো পার্থক্য পরিবর্তন নেই, আসে? কোনো পরিবর্তন নাই। মানে চিকিৎসার পদ্ধতিটা কি, বা মানে অপারেশন যেটা হয় এটা না না, আমি এইটা হলো ট্রান্সজেন্ডার হলো পিওরলি মানসিক। ধরেন আমি বসে আছি, আমি আজকে বললাম সরোয়ার হোসেন, আমি আজকে থেকে নারী। মানে ট্রান্সজেন্ডার হওয়ার কয়েকটা ধাপ আছে, যে একটা হচ্ছে যে তার নাম চেঞ্জ করে, সরোয়ার হোসেন তার মানে সরোয়ারি, মানে নতুন একটা নাম নামই নিল। মেয়ের নাম নিলেন, মেয়ে। তাইলে আপনি ট্রান্সজেন্ডার হয়ে গেলেন। নট নেসেসারি পোশাক চেঞ্জ করতে হবে। আরেকটা ধাপ হচ্ছে আপনি পোশাক আশাক চেঞ্জ করলেন, যে আপনি মেয়েদের ফ্রক পরে ধরেন বক্তব্য দিতেছেন। এইটাই শারীরিক কোনো ঘটনা না চেঞ্জ হয় না, শারীরিক কোনো ঘটনা চেঞ্জ হয় না। তাহলে আমাদের বাংলাদেশে যে সবচেয়ে আলোচিত যে হচিমন, হ্যাঁ ও তো পুরুষ, তো ও তো এখন সে তো দেখা যাচ্ছে পরিপূর্ণ একটা হ্যাঁ মেয়েলি গেটআপ। হ্যাঁ, এবং সে কি বক্তব্য দিয়েছিল যে তার লিঙ্গচ্ছেদ করার আগে সে বলছে যে আই এম উইমেন বাট আই হ্যাভ এ পেনিস। এটা তো ফেমাস একটা ভাইরাল বিষয়। সো এবং দেখা গিয়েছে এবার ইউকেতে ইলেকশন হয়েছিল, ওই সময় আলোচনা হয়েছে যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলবে যে তুমি কি নারীদের পেনিস পুরুষাঙ্গ আছে এটা বিশ্বাস করো কিনা। তার মানে 99% ক্ষেত্রে, 99% ক্ষেত্রে পুরুষাঙ্গ থাকে। আর যে হরমোন নেয়, হরমোন নিলেও বাহ্যিকভাবে কিছু চেঞ্জ হয়, কিন্তু কোনো ঔষধ বা ইনজেকশন, এটা কি পদ্ধতিটা? মানে একটা আছে যে কেউ যদি মেয়ে থেকে ছেলে থেকে মেয়ে হয়তো মেয়েলি হরমোন ইস্ট্রোজেন আছে, এগুলো নিয়ে আমার রিসার্চ কিন্তু ওই পিএইচডির সময়। তো সে যদি ইস্ট্রোজেন নিতে থাকে, আস্তে আস্তে মেয়েলি কমনীয়তা, মেয়েলি আসতে শুরু করে, তার কণ্ঠ, তারপর আরো কিছু অপারেশন, প্রায় 30টার মতো অপারেশন করতে হয়। এগুলোর ব্যয় কেমন? কোটি কোটি টাকা পরিপূর্ণ। এবং কি এত ধরেন 1-2 কোটি টাকা খরচ করেও কিন্তু সে কখনোই কোনো একটা মেয়ে ছেলে কখনো মেয়ে হতে পারবে না, কারণ তার তো ভাজা নেই, কোথায় পাবো। সে এটা বানাই দিল চামড়াতে, কিন্তু ওইটা তো রিয়েল না, এবং তার তো জরায়ু থাকবে না। সো সে কি, অনেকে শিক্ষিত মানুষ, প্রফেসর জাহাঙ্গীরনগরে এক মহিলা প্রফেসর আছে, সে এসে দাবি করলো ফেস দ্য পিপুলে যে অপারেশন করে একটা ছেলে মেয়ে হতে পারে, বাচ্চা নিতে পারে, তার মাসিক হয়। কিন্তু সে আসলে সায়েন্স সম্পর্কে জানে না। একজন ছেলে বা একজন মেয়ে কখনোই লিঙ্গ চেঞ্জ করে সে পরিপূর্ণ হতে পারে না, ইম্পসিবল। আমি কিন্তু বায়োলজিস্ট। আচ্ছা, যে আপনার বায়ুতে দেখেছি। হ্যাঁ, তো এই যে শব্দের যে ব্যাপার, এগুলো তো মানুষ জানে না। তো মানুষের দেখাতেছে হিজড়া, কিন্তু কাজ করতেছে যে ট্রান্সজেন্ডার। যখন চেনা যায় তখন বলে থার্ড জেন্ডার। থার্ড জেন্ডার সবাই বলতেছে, ভাবতেছে হিজড়া, থার্ড জেন্ডার হিজড়া না। এই জন্য বাংলাদেশে এই শব্দগুলোকে আইনি ডেফিনেশনগুলো স্পষ্ট করতে হবে, যে হিজড়া মানে কি, তো আমরা জানি লিঙ্গ প্রতিবন্ধী। ট্রান্সজেন্ডার মানে কি, বা অন্তর্ভুক্তি বলতে কি বোঝায়। তারপরে ধরেন এই যে লিঙ্গ বৈষম্য কি, সংখ্যালঘু কি, এই শব্দগুলোকে আইনি ডেফিনেশন স্পষ্ট করলে তাইলে আমাদের যে আইন আছে 377 ওইটা কার্যকরী হবে এবং এইটা বন্ধ হয়ে যাবে। তো আমরা এই পুরো দীর্ঘ আলোচনার পর আমরা যেটা মানে দর্শকদের কাছে আমরা প্রশ্নটা রাখতে চাই, যে আপনি আপনার সন্তানের জন্য আপনি সিদ্ধান্ত নিন যে ওনার আলোচনার দ্বারা আমাদের সমাজটা এখন কোন জায়গায় আছে, এবং ভবিষ্যতে যদি এই অধিকার প্রতিষ্ঠা হয়ে যায় তখন কোথায় পৌঁছবে, আর এই পৌঁছানোর অংশীদার কি আপনার পরিবারের কেউ হয় কিনা, এটার সচেতনতার দায়িত্ব একেবারে আপনার ব্যক্তিগত। মানে এখানে যেই জিনিসটা হচ্ছে, যে লাস্ট কথা আমি যেটা শেষ করছি, যে এইটা একটা আইডিওলজি, এটাকে
প্রতিরোধ করা সহজ, কারণ আমাদের সামনে উদাহরণ চায়না, রাশিয়া, মালয়েশিয়া, টার্কি সব আছে। এখন যেখানে আমাদের পশ্চিমারা চাপাইতে চাইলো, এটা যেহেতু আমাদের আইডেন্টিটির অংশ, সেই জন্য আমাদের যে লিডারদেরকে আমি বলি পুরুষত্ব অর্জন করতে হবে, যে এইটাতে আমি কম্প্রোমাইজ করব না, আমি তোমাদের সাথে সব কোলাবোরেশন করবো, একসাথে কাজ করব, কিন্তু আমি এটাতে আমার ধর্মীয় বিশ্বাস আমি ছাড় দিব না, এটা একটা। সেই জন্য আমার যেটাই থাকবে যে সামনে যে নির্বাচন আসতেছে, যে এই জন্য আমাদের যারা আমরা ভোট দিব, যারা তাদেরকে চাপ দিতে হবে যে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করতে হবে যে সমকামিতা বা ট্রান্সজেন্ডার এই সমস্ত বিকৃতির প্রতিরোধে তারা যে ব্যবস্থা নেবে কিনা, এই প্রশ্নটা আসলে করতে হবে, এবং নির্বাচনী ইশতেহারে আসলে অটোমেটিক্যালি অনেক সচেতনতা তৈরি হবে। এবং সর্বশেষ যে পরিস্থিতি আমি শুনলাম যে আপনি সন্ধ্যার পর এখন বাইরে থাকা আপনার জন্য রিস্কি হয়ে যাচ্ছে, এবং আরো একজন যিনি আছেন আসিফ মাহাতাব উৎস, আপনাদের যে এখন বর্তমান ভয়াবহ অবস্থা, এটা বাস্তবিত নিজের জীবনের উপর যখন হুমকি আসে, আপনি এখনো কাজ থামিয়ে দেননি, এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। তো এই বিষয়ে মানে প্রশাসন এবং দেশের নাগরিকদের উদ্দেশ্যে আপনার এখন প্রশ্ন হচ্ছে, আমি দেখেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতি হয়েছে, আপনারা জানেন। কোনো বাংলাদেশে এখন কেউ চাইলে রাস্তাঘাটে অনেক কিছু করে ফেলতে পারে। তার মানে তারা যেহেতু প্রকাশ্য থ্রেট দিয়েছে, 90 পৃষ্ঠার ম্যানুয়াল তৈরি করছে, ছাত্র ইউনিয়নরা অ্যাক্টিভ, বাম পার্টির অ্যাক্টিভ, এটা একটা বড় পরিকল্পনার অংশ। এই জন্য আমার তো জীবন চলে যেতে পারে। তো এই যে একটা রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের মানে নিরাপত্তা দেওয়া, কিন্তু রাষ্ট্র তেমন সাড়া দিচ্ছে না, এটা একটা। আরেকটা কি আমার আফসোস লাগে, রাষ্ট্র সংস্কারের নামে রাষ্ট্র নিজেই তো এই সমস্ত যে এলজিবিটি বান্ধব করে ফেলতেছে আমাদের দেশে। 6টা সংস্কার প্রস্তাবে কিন্তু অলরেডি শব্দের মার পেঁচে ঢুকাইছে। আমি বললাম যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে পরিবেশ বান্ধব, পরিবেশ ফিল বলেন, সব পলিসি জেন্ডার বান্ধব হচ্ছে। তো এখন সরকার যে চুপচাপ আছে বা কোনো সাড়া দিচ্ছে না, এখান থেকে বোঝা যায় সরকার হতে তাদের পক্ষে। এজন্য দে ডোন্ট কেয়ার, যে সরওয়ার হোসেন ডাজন্ট ম্যাটার এনিমোর। দুঃখজনক। এই নতুন বাংলাদেশ কিন্তু এই জন্য করা হয়নি। নতুন বাংলাদেশের কত মানুষ আমরা কি পরিমাণে আমাদের একটা স্বপ্ন ছিল, কিন্তু এখানে আমাদের স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে। আমরা তাহলে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা আজকে একজন বিজ্ঞ ব্যক্তিকে পেয়েছি, যিনি আমাদের আলোচনার যে টপিক, সেই টপিকের উপরেই উনি দীর্ঘ 6 বছর গবেষণা করেছেন, এবং 6 বছর প্লাস আরো 12 বছর পাবলিক হেলথ, জি 17 বছর। উনি এখন মাতৃভূমির জন্য লড়ে যাচ্ছেন, এবং আমাদের দেশের সুশৃঙ্খল একটা পরিবেশ, আগামীর ভবিষ্যৎ যেন সুন্দর হয় সেজন্য কাজ করে যাচ্ছেন। আমরা ওনার সাথে যারা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছেন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। এবং আপনার পরিবার, আপনার সন্তান, আপনার নিজের ভবিষ্যৎ, আপনার কাছে এই প্রশ্নটা রেখে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না। এই বিষয়টাকে আমরা কিভাবে দেখছি, যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পেছনেই এটাকে শর্ত হিসেবে গুজে দেওয়া হচ্ছে। এটা কি আসলেই ছোট কোনো বিষয়? এটাকে কি অবহেলা করা যাবে, নাকি এটাকে আমাদের দূরদৃষ্টির মাধ্যমে দেখে এটার সচেতনতা তৈরি করতে হবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, যেখানে আমাদের ছোট্ট সোনামণিদের পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকে গেছে, যেখানে আমাদের সমাজের বড় বড় সিদ্ধান্তগুলোর পেছনে তারা এখন শক্তিশালী অবস্থান করছে, যেখানে প্রশাসন এই ব্যাপারগুলোতে এখনো নীরব ভূমিকা পালন করছে। এত এত ইস্যু থাকার পরও আমরা কি এই বিষয়টাতে অবহেলা করার কোনো সুযোগ আছে কি না, এই প্রশ্নটা রেখে আমরা আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ শুকরিয়া। আপনাকে।